দেরি করছি না, আজকে আমরা শুরু করব প্রিভিয়াস ইয়ার ডাব্লিউবিপি এসআই এর 2019 এর সমস্ত কোশ্চেনগুলি। কেমন? তো চলো আজকের ফার্স্ট কোশ্চেন তোমাদের জন্য। দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে রেখেছি তোমাদের জন্য। তোমাদের যার যেটা ভালো লাগবে তোমরা সেই মেথডটাই দেখো, কোনো প্রবলেম নেই। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, দেখো আমি পড়ছি, আমি বাংলাটাই পড়ছি, সমস্যা নেই। পিতার বয়স কন্যার বয়সের থেকে 4 গুণ এখানে বলে দিয়েছে, তাই তো? তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এটা হলো ধরো ফাদার বা পিতার বয়স, আর এটা হচ্ছে তার ডটার অর্থাৎ কন্যার বয়স। তাহলে এখানে কি বলে দিয়েছে? পিতার বয়স কন্যার বয়সের 4 গুণ, তাই তো? তাহলে কন্যার বয়সটা যদি 1 হয় তাহলে আমরা রেশিওটা ধরছি, তাহলে বাবার বয়স হবে কত? 4। এবার কি বলেছে? যদি 5 বছর পরে তিনি তার কন্যার বয়সের 3 গুণ হয়, তাহলে ভালো করে বোঝো, 5 বছর পরে তিনি বলতে এখানে তার বাবার কথা বলা হয়েছে। তার বাবা যদি তার মেয়ের 4 গুণ হয়, তাই তো 3 গুণ হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে যে গ্যাপটা হবে এটা কিন্তু 5 ইয়ার পর। 5 ইয়ার পরে এখানে আবার নতুন করে বলে দিয়েছে যে কন্যার বয়সের 3 গুণ, তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি 1:3 কন্যার বয়সের 3 গুণ, তাই তো? এবার দেখো এই যে গ্যাপটা, এটা তো 5 বছরের গ্যাপ, কিন্তু এখানে কি আমরা কোনো গ্যাপ করতে পারছি? এখানে দেখো পিতার বয়সের পার্থক্যটাকে আমরা এবার এখানে একটু সমান করব, কারণ প্রত্যেকেরই তো 5 বছর, 5 বছর পরে বলেছে। দেখো এই যে 5 বছর পরে, তাই না? তাহলে এই গ্যাপটা তো ইকুয়াল হতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম 1 থেকে 1 হয়েছে, এখানে 4 থেকে 3 হয়েছে, তাহলে গ্যাপটা কিন্তু আমাদের ইকুয়াল হলো না। এই গ্যাপটাকে আমরা ইকুয়াল করার জন্য একটা কাজ করব, উপর নিচে অর্থাৎ উভয় ক্ষেত্রে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে দেখো কি আসবে, আর নিচে আমরা যদি 3 দিয়ে গুণ করি, নতুন যে রেশিওটা আসবে আমি এখানে লিখছি, এই হলো ফাদার, এই হলো ডটার। একটু ভালো করে বুঝবে, নতুন। তাহলে আগে ছিল 4:1, আর 5 বছর পরে সেটা হয়েছিল কত? 3:1। এখন আমাদের তাহলে কত আসবে একটু দেখে নিই আমরা। 4 দুগুণে 8 হলো, আর এখানে কত আসবে? 2 অক্ষের 2, তাই তো? আর 5 বছর পরে তাহলে এই হিসেবে কত হওয়া উচিত? 9, 3 3 9, আর হলো 3। এবার দেখো এই যে এখানে 1 বছর ইনক্রিজ হয়েছে না, 1 ইউনিট আমরা বলতে পারি যে 2 থেকে 3 হয়েছে, এখানে 8 থেকে 9 হয়েছে, তাহলে এই যে 1 ইউনিট বাড়লো, এই 1 ইউনিটের জন্যই তো কোশ্চেনে বলে দিয়েছে 5 ইয়ার। এই যে যদি 5 বছর পর বলা হয় তাহলে আমরা এই 5 বছরের বিষয়টা এখানে করে ফেললাম, তাই তো? 5 ইয়ার। এবার দেখো কি বলেছে কোশ্চেন, একটু ভালো করে বুঝবে। তাহলে আরও 5 বছর পরে তার বয়স তার কন্যার বয়সের কত গুণ হবে? এবার এখানে ওরা যা বললো যে আরও 5 বছর পরে, তাহলে আমরা দেখলাম এখানে যে 1 ইউনিট বেড়েছে আগের তুলনায়, এই 1 ইউনিটের জন্যে তো 5 ইয়ার, তাহলে এখানে আরও 5 বছর বলেছে। তাহলে আমি কি এইভাবে করতে পারি, আরও 1 ইউনিট করে বাড়িয়ে দিলাম, এই যে 3 রেশিও রয়েছে এটাকে আমরা আরও 1 ইউনিট বাড়িয়ে দিলাম, 4 হলো, আর এটাও তো 1 ইউনিট বাড়াতে হবে। 1 ইউনিট বাড়ালে কত হবে? 4, 10 হয়ে গেল। এখানে আমরা 1 ইউনিট বাড়ালাম। কেন 1 ইউনিট বাড়ালাম? কারণ ওরা বললো আরও 5 বছর পর। এই 1 ইউনিট তো আরও 5 বছর, 1 ইউনিট ইকুয়াল টু 5। তাহলে এখন তাদের বয়সের অনুপাত কত দাঁড়ালো? দেখো 4:10 দাঁড়ালো। এখন তাদের বয়সের অনুপাত 4:10 দাঁড়ালো। কিন্তু কোশ্চেনে কি বললো? যে তার কন্যার বয়সের কত গুণ হবে, তাই তো? তাহলে দেখো এই যে তার কন্যার বয়স হচ্ছে যদি 4 হয়, আর তার বাবার বয়স হচ্ছে 10, তাহলে এর কত গুণ? 4-এর কত গুণ? 10। 4-এর 2 গুণ হচ্ছে 8, তাহলে 4-এর আড়াই গুণ, 4-এর আড়াই গুণ হবে 10, তাই তো? তাহলে আমরা বলতে পারি না যে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো একটু রেসপন্স করবে। এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো একটু রেসপন্স করবে, সবাই ক্লিয়ার বুঝতে পারছো কিনা। প্রত্যেকে একটু রেসপন্স করবে। কারো কোনো ডাউট থাকলে বলো, আমি আবার বুঝিয়ে দেব। চলো আমরা 2 নম্বর কোশ্চেনে যাই। সমস্ত কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা আজকে সলভ করছি। 2 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, a 2-digit number is such that the product of the digit is 8। 2 অঙ্কের একটি সংখ্যা যাদের অঙ্কদ্বয়ের কি গুণফল বলে দেওয়া হয়েছে 8। আচ্ছা এইটুকু যে বললো, আমরা দেখো
একটা কোশ্চেন সম্পূর্ণ পড়ে আমরা কমপ্লিট করতে পারি, কিংবা আমরা কিছুটা পড়ে পড়েও কিন্তু কোশ্চেনটাকে সলভ করতে পারি। তো এখানে বলে দিয়েছে যে 2 অঙ্কের একটি সংখ্যা যাদের অঙ্কদ্বয়ের গুণফল হচ্ছে 8। তো আমরা দেখে নেই এখানে কোন অপশানে, তাই সংখ্যা তো এরকম 2 ডিজিট, তাদের গুণফল কোথায় 8 হয় আমরা একটু দেখে নিই। এখানে দেখলাম 4 দুগুণী 8, এখানে 8 ওকে 8, এখানে 8 ওকে 8, এখানে 3 দুগুণী 6। তাহলে আমরা প্রথমেই দেখে নিলাম অপশান নাম্বার ডি কিন্তু কখনোই উত্তর হতে পারে না, কারণ এখানে বলে দিয়েছে যে ওই ডিজিটের গুণফল 8 হবে। দেখো এই যে প্রোডাক্ট অফ দ্য ডিজিট, ওই ডিজিটের গুণফল 8 হবে, তাই তো? তাহলে আমরা একটা অপশান কিন্তু প্রথমেই বাদ দিয়ে দিলাম, বাকি যে 3টে অপশান রয়েছে এর মধ্যে থেকে কিছু একটা উত্তর হবে। দেখো আমরা অঙ্ক না করে উত্তরটা বলছি। এবার আমরা পড়ি কি বলেছে। হোয়েন 18 ইজ অ্যাডেড টু দ্য নাম্বার, যখন 18 আমি ওই সংখ্যার সাথে যোগ করব তখন কি হবে, দেন দ্য ডিজিট আর রিভার্স। রিভার্স বলতে কি, ধরো সংখ্যাটা হচ্ছে 12, 12কে যখন আমরা রিভার্স করব সেটা হয়ে যাবে 21। যেমন আরেকটা এক্সাম্পল, ধরো আমি বললাম 13, 13কে রিভার্স করলে হয়ে যাবে 31। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে অপশান 3টের মধ্যে তো যে কোনো একটা উত্তর হবে। এবার আমি যদি 24-এর সাথে 18 যোগ করি তাহলে সংখ্যাটা হতে হবে কত, 24কে রিভার্স করলে কত হবে 42, 81কে রিভার্স করলে 18, আর 18কে রিভার্স করলে 81। এবার কিন্তু ওরা বলে দিয়েছে যে 18 যোগ করার পর সেটা রিভার্স হবে, ওই সংখ্যার সাথে 18 যোগ করার পর সংখ্যাটি রিভার্স হবে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, অপশান নাম্বার বিতে কি আছে 81। ভাই 81-এর সাথে 18 যোগ করলে কখনোই 18 এটা সম্ভব নয়, 81-এর সাথে 18 যোগ করলে কি করে রিভার্স, এটা কখনোই সম্ভব নয়। তাহলে অপশান নাম্বার বি আমাদের উত্তর হতে পারে না। 18-এর সাথে যদি আমরা 18 যোগ করি কখনোই 81 হতে পারে না, অপশান নাম্বার সিও কিন্তু উত্তর হতে পারে না। তাহলে বাকি পড়ে রইল কত 24। তাহলে 24-এর সাথে যদি আমরা 18 যোগ করি দেখো 42 পসিবল, তাই না? তাহলে আমাদের উত্তর কি আসবে, অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এই ধরনের অঙ্ক যখনই আসবে তোমরা কেউ পেন খাতা ইউজ করার দরকার নেই, জাস্ট তোমরা এইভাবে অপশান এলিমিনেট করবে। যারা এই মুহূর্তে ক্লাসটি করছো একটু রেসপন্স করো যে বুঝতে পেরেছো কিনা। কখনো এই ধরনের কোশ্চেন এক্স ওয়াই ধরে করার দরকার নেই, চেষ্টা করবে অপশান ধরে করা, তাহলে তোমরা ইজিলি অল্প সময়ের মধ্যে উত্তরটা করে ফেলতে পারবে। আচ্ছা, যারা এই মুহূর্তে ফেসবুক থেকে লাইভ করছো তারা একটু রেসপন্স করবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। পরের কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, এক্স এর 52% এবং ওয়াই এর 30% এর অনুপাত হলো 12:5। যদি এক্স ওয়াই এর চেয়ে 50 বেশি হয় তাহলে 2x প্লাস ওয়াই এর মান কত হবে? তাহলে আমরা এই কোশ্চেনটাকে কিভাবে সলভ করবো, দেখো প্রথমে বলে দিয়েছে এক্স এর 52%, তো আমরা এক্স এর 52% কি করে লিখবো, আমরা নর্মালি যেটা জানি যে এক্স ইন্টু 52/100, রাইট? আগে আমরা একটু ডিটেলসটা দেখিয়ে দিই, তাই তো? আচ্ছা, আর কি বলেছে, বাই, আমরা বাই লিখতে পারি, কারণ রেশিও যখন বলেছে আমরা বাই আকারে লিখতে পারি। তুমি একটা কাজ করতে পারো, এই যে 100 না, 100 না লিখলেও কিন্তু হবে। কেন, কারণ উভয় পক্ষে দেখো আমাকে 100টা লিখতে হচ্ছে, এখানে 100 এখানে 100 লিখতে হবে। সুতরাং তুমি চাইলে এই 52 এক্স ইন্টু 52 করে দিতে পারো, তাহলে কিন্তু আর এই 100টা তোমার লেখার প্রয়োজন পড়বে না। তাহলে আমরা একটু শর্টে করছি, এক্স ইন্টু কত লিখবো আমরা 52 লিখবো, আর নিচে কি লিখবো, নিচে লিখবো আমরা ওয়াই ইন্টু কত 30%। এবার কথা হলো পার্সেন্টেজ কোথায় গেল, দেখো আমরা এক্স এরও 52/100 আর 30/100, 100 কেটে যাবে, তাহলে ইকুয়াল টু আমরা কি লিখবো, ইকুয়াল টু লিখবো 12/5, 12/5। কেন আমরা লিখলাম, যেহেতু এদের অনুপাত বলে দিয়েছে। কারণ তোমরা তো জানো যে এক্স ও ওয়াই এর যদি একটা অনুপাত বলে দেয় যে 12/5, 12:5, তাহলে তোমরা এইভাবে লেখো না, x/y ইকুয়াল টু 12/5। এটা করো, তো সেম জিনিসটাই আমরা এখানে করলাম। তো এবারে চলো এখানে একটু আমরা ক্যালকুলেশন করে দেখি কত আছে। আচ্ছা, 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি কত হবে, 5 6 আসবে। 2 দিয়ে যদি আমরা কাটি কত আসবে, 2 দিয়ে কাটলে 3 আসবে, 2 দিয়ে কাটলে কত 26 আসবে। আর কি আসবে, আবার আমরা 2 দিয়ে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে 6 হবে, 2 দিয়ে কাটলে 13 হবে। তাহলে আমরা এখান থেকে x/y কত পেলাম, x/y পেলাম আমরা 18 বাই হচ্ছে কত 13।
18/13 আমরা এখান থেকে পেলাম, এক্স আর ওয়াইটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। কেমন? এর পরের কন্ডিশন দেখো কি বলেছে। আচ্ছা পার্ট 2 ফাইন, ঠিকই আছে ভাই। এর পরে বলেছে যদি এক্স ওয়াইয়ের চেয়ে 50 বেশি হয়, অর্থাৎ এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে যে এক্স ওয়াইয়ের চেয়ে যদি 50 বেশি হয়, তাহলে আমরা বলতে পারি না এক্স ইকুয়াল টু হচ্ছে, আমরা এইভাবে কি বলতে পারি 50 প্লাস ওয়াই। এটা হচ্ছে 2 নম্বর কন্ডিশনে যে যদি এক্স ওয়াইয়ের চেয়ে 50 বেশি হয়, তাহলে আমরা এটা লিখতে পারি। চলো এবার এখানে এই যে আমরা ইকুয়েশন এক্স বাই ওয়াই ইকুয়াল টু 18/13 লিখলাম, এখানে আমরা শুধু এই এক্স এর মানটাকে বসিয়ে দেবো। চলো এই এক্স না লিখে এই এক্স এর জায়গায় যদি আমরা 50 প্লাস ওয়াই বাই কত বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত, খুব সুন্দর কোশ্চেন 13। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যদি ওয়াই এর মানটা বের করি, ওয়াই কত আসবে দেখো, একবারে করছি, 13 কে 13, 18 কে 18, তাহলে ডিফারেন্স কত 5, আর 5 13 কত 65, তাই তো? তাহলে এখানে 65 আর 5, তাহলে 5 কত আসবে 5 5 13, তাই তো? তাহলে আসবে 5 13 5 13 65, তার মানে হচ্ছে 130। আমরা ওয়াই এর মান পেয়ে গেলাম 130। এবার একটা কাজ করো, ওয়াই তো পেয়েছি, কিন্তু আমার এক্স এর মানটাও বের করতে হবে। এক্স এর মান কোথায় কি করে বের করব আমরা? এই যে এই ইকুয়েশনে আমরা যদি ওয়াই এর মানটা বসিয়ে দিই, তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে যাব। সো এখানে আমরা এক্স কি করে পাবো, এই যে 50 প্লাস ওয়াই এর মান আমরা পেয়েছি 130, তাহলে কত হবে 50 আর 30 হবে 180। তাহলে আমরা এক্স এর মান আর ওয়াই এর মান কিন্তু পেয়ে গেছি, এটা হচ্ছে এক্স এর মান। কোশ্চেনে কি চেয়েছে 2x প্লাস ওয়াই, তাহলে 2x কত হবে, 2x হবে দেখো 2 ইন্টু 180 প্লাস কত ওয়াই এর মান হচ্ছে 130। তুমি এবার এটাকে ক্যালকুলেশন করো, 18 দুগুণে 36, তাই তো 360 400 490, তাহলে কত হবে 490, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি যারা এই মুহূর্তে ক্লাস করছে একটু রেসপন্স করবে, সবাই বুঝতে পেরেছো কিনা। আমরা নেক্সট কোশ্চেনে যাব। পরের কোশ্চেন, অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়, তাদের পুত্র বাণীর বর্তমান বয়স সোমার বর্তমান বয়সের 1/3। যদি অমিত ও বাণীর বর্তমান বয়সের যোগফল 54 হয়, তাহলে বাণীর জন্মের সময় সোমার বয়স কত ছিল, তাই তো? তাহলে দেখো এই কোশ্চেনটা আমি একটু ডিটেলসে করে দেখাই যাতে তোমরা বুঝতে পারো। আমি এখানে ধরে নিলাম যে সোমার বয়সটা হচ্ছে এক্স, আমি একটু ডিটেলসটা দেখাই। ধরো সোমার বয়সটা হচ্ছে এখানে এক্স আমি ধরলাম, তাহলে এবার এখানে অমিত আর রনির বয়সটা ওরা বলেনি, আমরা এক এক করে ধরে নেই। আমি আমার সুবিধার্থে আমি ধরে নিচ্ছি যে অমিতের বয়স আমি ধরে নিলাম এ, আর হচ্ছে কি বনির বয়সটা আমি ধরে নিলাম বি, আমি ধরে নিলাম বি। তাহলে এবার এক এক করে আমরা কন্ডিশন দেখব। তাদের পুত্র বনির বর্তমান বয়স সোমার বর্তমান বয়সের 1/3, তাই তো? আর প্রথমে কি বলেছে, অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়। তাহলে প্রথম কন্ডিশন অনুযায়ী অমিত এই যে এ ইকুয়াল টু কত হবে, সোমার চেয়ে 6 বছরের বড়। সোমা কত, সোমা হচ্ছে এক্স, তাই তো? তাহলে আসবে এক্স প্লাস 6। অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়, তাহলে অমিত সোমার থেকে 6 বছরের বড় আমরা করলাম। এবার 2 নম্বর কি, তাদের পুত্র বাণী, তাই তো? তাহলে পুত্র বাণীটা আমরা কি করব, বাণী বলেছে যে সোমার বর্তমান বয়সের 1/3। সোমার বর্তমান বয়স কত এক্স, তার 1/3 কত হবে x/3 আমরা বলতে পারি, রাইট? এবার একটা জিনিস লক্ষ্য করো, অমিত আর বাণীর বর্তমান বয়সের যোগফল 54, অর্থাৎ এই যে অমিত আর এই বাণীর বর্তমান বয়স হচ্ছে 54, এই দুটোকে আমরা যোগ করতে পারি। চলো এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কিরকম আসবে বিষয়টা, x প্লাস 6 প্লাস x/3 ইকুয়াল টু হচ্ছে 54। এখান থেকে আমরা x এর মানটা বের করব। x কি আসবে দেখো, 3 ওকে 3 4, তাই তো? 4 54 মাইনাস 6/4 48, তাহলে 36। x এর মান আসবে আমার 36। তাহলে আমরা কিন্তু এখানে সোমার বয়সটা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো সোমার বর্তমান বয়স হচ্ছে 12 বছর, তাহলে বনির বর্তমান বয়স কত হবে? বনির বর্তমান বয়স এই দেখো বলে দিয়েছে 1/3, তাহলে আমরা বলতে পারি এই যে বনির বয়স হবে 36-এর 1/3। আমি একটু ডিটেলস লিখে দিই তাহলে সুবিধা হবে তোমার বুঝতে, 12। তাহলে বনির বয়স আমরা পেয়ে গেলাম।
বনির জন্মের সময় সোমার বয়স কত ছিল? তাহলে এক কাজ করো, এই যে বনির 12 বছর বয়স, এটা সোমার বয়স থেকে মাইনাস করে দাও। তাহলে মাইনাস করলে আমরা কত পাবো? আমরা পাবো 24। তাহলে কি আমরা বলতে পারি না যে সোমার বয়স ছিল তখন 24? অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি যারা ক্লাসটি দেখছো একটু রেসপন্স করবে এই মুহূর্তে, যারা ক্লাসটি দেখছো। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। তিনটি সংখ্যার যোগফল 136 যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 হয় এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3 হয়ে থাকে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো। খুব সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা, তোমরা কি সলভ করতে পারবে এটা, বা কেউ করেছো? একটু করে থাকলে রেসপন্স করবে যদি এই কোশ্চেনটি সলভ কেউ করে থাকো। দেখো আমি দেখিয়ে দিই, এখানে বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যাটি, তাই তো? এই যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত বলে দিয়েছে 2:3। আর কি দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা, এই হলো দ্বিতীয় আর এই হলো তৃতীয় সংখ্যার অনুপাত কত? 5:3। তাহলে আমরা এখান থেকে সংখ্যাটাকে বের করে নেব, যে প্রথম, দ্বিতীয়, এই যে তৃতীয় সংখ্যা কি আসবে। তোমরা তো রেশিও বের করতেই পারো, কিছু না থাকলে কি হয়, ঠিক তার আগের সংখ্যাটা হয়, কিছু না থাকলে ঠিক তার আগের সংখ্যা। এখানে আমরা 3 বসাবো, এই যে আগের সংখ্যা, এখানে আমরা 5 বসাবো। তাহলে রেশিও কত আসবে? 5 দুগুণী 10, 3 5 15, 3 3 9। এবার একটা জিনিস লক্ষ্য করো, কোশ্চেনে বলে দিয়েছে যে এদের যোগফল, তিনটি সংখ্যার যোগফল 136। তাহলে আমরা বলতে পারি না এই টোটাল রেশিও ইকুয়াল টু 136। টোটাল কত হলো? আমরা টোটালটাকে একটু যোগ করে দেখি। টোটাল এই তিনটেকে যদি আমরা যোগ করি, এখানে পাবো আমরা 15 9 4 34, 34x ইকুয়াল টু হচ্ছে 136। তাহলে x এর মান কত আসবে? x ইকুয়াল টু আসবে 4। কিন্তু এখানে কি চেয়েছে? দ্বিতীয় সংখ্যাটি নির্ণয় করো। দ্বিতীয় সংখ্যাটি তো 15। তাহলে x ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে আমরা 15 ইকুয়াল টু কত বলবো? 4 15 60। দেখো ক্লিয়ার হলো সবার? ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 6, খুব সুন্দর একটা কোশ্চেন, একটু বুঝতে হবে কোশ্চেনটা কি বলেছে। একটি কাজ করতে 15 জন পুরুষ 8 ঘন্টা হিসাবে 21 দিন সময় নেয়। যদি 3 জন মহিলা 2 জন পুরুষের মতো কাজ করেন, তবে 21 জন মহিলার 6 ঘন্টা হিসাবে কত দিন সময় লাগবে? তাই তো আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে যে অঙ্কগুলো করেছি আমরা জানি, কি জানি, যে আমরা জানি M1 D1 T1 বাই W1, তাই তো, ইকুয়াল টু M2 D2 T2 W2। আশা করি তোমরা সবাই এই ইকুয়েশনটা জানো, যারা আমার টোটালি টাইম অ্যান্ড ওয়ার্কের ক্লাসটা করেছো, তাই তো। এবার আমরা এখানে শুধু এদের মানটাকে বসিয়ে দেবো। দেখো 15 জন বলেছে, 15 জন পুরুষ 8 ঘন্টা হিসাবে 21 দিন কাজ করে, তাই তো। তাহলে তুমি এক কাজ করে এদেরকে গুণ করে দাও। তাহলে আমরা এখানে লিখছি যে 15 ইন্টু 21 ইন্টু 8 আমরা লিখলাম, কেমন? এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, একটা কন্ডিশন বলেছে যে যদি 3 জন মহিলা 2 জন পুরুষের মতো কাজ করেন, তাহলে দেখো এখান থেকে আমরা কি এইভাবে বলতে পারি, দেখো যে 3 জন মহিলা বা 3 জন ওমেন, বা আমরা এইভাবে বলতে পারি 2 জন ম্যান, তাই তো, বা 3 জন, তুমি যে কোনো একটা বলতে পারো। তো আমরা এটাই বলি যে 2 ম্যান, 2 জন ম্যান কাজ করে কি 3 জন ওমেনের সমান। তাই তো বলেছি যে 3 জন মহিলা সমান 2 জন পুরুষ, তাহলে আমরা বলতে পারি 2 জন ম্যান সমান 3 জন মহিলা, তাই তো। তাহলে একজন ওমেন ইকুয়াল টু আমরা এখান থেকে বের করব যে একজন ওমেন ইকুয়াল টু কত। একজন ওমেন ইকুয়াল টু আমরা কি বলতে পারি না 2/3। যদি তাই হয়, এখন নতুন আমার এখানে দেখতে হবে কত জন চেয়েছে। 21 জন মহিলা চেয়েছে, তাহলে আমরা লিখলাম 21 জন ইনটু কত হবে, এখানে দেখো কত বলে দিয়েছে, আমরা দেখেছি নাম্বার অফ ডে এখানে বের করতে বলা হয়েছে, তাই তো। তাহলে আমরা ডেটা বের করব। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু টোটাল 21 জন মহিলা রয়েছে, রাইট। আর আমরা এখানে কি একজন উমেন সমান কতজন ম্যান, কারণ এই যে প্রথম ক্ষেত্রে এই 15টা তো ম্যান আছে,
তাহলে দ্বিতীয় এই যে 21 জন মহিলা, এটাকে তো আমাকে ম্যানে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে গেলে কি 2/3 দিয়ে গুণ করতে হবে ইন্টু 6, কারণ এই যে 6 ঘন্টা হিসেবে কাজ করে। তাহলে তার সাথে আমরা একটা ডি করে দিলাম, আমরা করে দিলাম যে কত দিনে। তাহলে এই ইকুয়েশনটা যদি তোমরা সলভ করো, আশা করি উত্তরটা চলে আসবে। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা যারা এই মুহূর্তে ক্লাস করছো। ইয়েস, 30 ডে আসবে উত্তর, একদম সঠিক। আমরা কিভাবে করলাম একটু রেসপন্স করবে। সবাই একটু রেসপন্স করবে যারা এই মুহূর্তে ক্লাসটি দেখছো। তাহলে আমরা চলো পরের কোশ্চেনে যাই। ক্যালকুলেশন করে নিতে পারবে তো? আচ্ছা আমি করেই দিচ্ছি, চলো। কি হবে? 3 দিয়ে 21কে কাটলে 7 হবে। আচ্ছা, আর কি এই 7 দিয়ে যদি আমরা 21কে কাটি 3 হবে। আর কি করা যায়? 3 দিয়ে যদি আমরা 6কে কাটি 2 হবে, 2 দুগুণে 4, 4 দিয়ে কাটলে 2, তাহলে ডি ইকুয়াল টু কত আসলো? 30, অর্থাৎ 30 দিনে। তাহলে 30 দিনে করবে। আমরা কি করলাম? শুধু এখানে ওমেনটাকে ম্যানে কনভার্ট করে দিলাম, আর কিছু না। খুব সুন্দর কোশ্চেন। চলো নেক্সট। 36 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 100 মিটার দৈর্ঘ্যের কোনো একটি ট্রেনের নির্দিষ্ট টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? তাই তো, হাউ মেনি সেকেন্ডস এ ট্রেন 100 মিটার ইন লেন্থ রানিং অ্যাট দ্য রেট অফ 36 কিলোমিটার পার আওয়ার উইল টেক টু পাস এ সার্টেন টেলিগ্রাফ পোস্ট। টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করা, অর্থাৎ ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তো এখানে ওরা কি চেয়েছে? হাউ মেনি সেকেন্ড, কত সময়, টাইম চেয়েছে। আমরা জানি টাইম ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই হলো স্পিড, আমরা এটা জানি, তাই তো। টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। এখানে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 100 মিটার। এখানে স্পিডটা কি? স্পিডটা হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। দেখো ডিস্টেন্সটা রয়েছে মিটারে আর স্পিডটা রয়েছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে এখানে একটা কাজ করতে হবে আমাকে। কি কাজ করতে হবে? এই যে কিলোমিটার পার আওয়ার, একে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, অর্থাৎ 5/18 দিয়ে কাটবো। তাহলে কত আসবে? 18 দিয়ে 36কে কাটলে 2, 5 দুগুণি 10, 10 দিয়ে যদি আমরা 100কে কাটি কত আসবে? 10, অর্থাৎ 10 সেকেন্ড। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। মধুসূদন, পার্থ সামন্ত, পার্থ ভৌমিক, আরেকজন কে অলমাইট, যাই হোক তোমরা মোটামুটি ঠিক করেছো। ওকে, চলো নেক্সট। আমরা চেষ্টা করব আজকে WBPSI এর 2019 এর সমস্ত কোশ্চেনটাই সলভ করে দেওয়ার, কেমন? যতটা আমরা পারছি। দেখো নেক্সট কি বলেছে? এ 12 দিনের মধ্যে একটি কাজ শেষ করতে পারে। এ এবং বি একসঙ্গে একই কাজ 8 দিনের মধ্যে শেষ করতে পারে। তাহলে এ একই কাজ বি একা কত দিনে শেষ করবে? আমাদের ম্যাটেরিয়ালের অঙ্ক, তাই তো। খুব ইজি একটা অঙ্ক এসছে। দেখো এ একটা কাজ করে 12 দিনে, আর কি বলে দিয়েছে? এ আর বি ওই কাজটা করে 8 দিনে। তাহলে আমরা কি করব? এদের এলসিএম করব, কারণ এলসিএম করে আমরা টোটাল কাজের পরিমাণটাকে নির্ণয় করব। তাহলে 8 আর 12 এলসিএম কত হয়? 24। এফিসিয়েন্সি, কাজ করার ক্ষমতা বের করো। কি হবে? 12 24-এর মধ্যে 2 আর 8 24-এর মধ্যে 3। এবার দেখো ওরা তোমার কাছে বি জানতে চেয়েছে, বি ওই পরিমাণ কাজটা কত সময়ে বা কত দিনে করবে। তাহলে এ আর বি একদিনে 3 ইউনিট কাজ করে, এ একা একদিনে 2 ইউনিট কাজ করে। আমরা যদি এটাকে মাইনাস করি তাহলে বি একদিনে কত ইউনিট কাজ করে এটা আমরা এখান থেকে পেয়ে যাব। তো এটা মাইনাস করে আমরা দেখলাম যে 1 ইউনিট পাওয়া যাচ্ছে, অর্থাৎ বি একদিনে 1 ইউনিট কাজ করে। কিন্তু টোটাল কাজ তো ভাই 24 ইউনিট। তাহলে বি এর 24 ইউনিট কাজ করতে কত দিন লাগবে? 24 দিন লাগবে। শেষ। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম আমি? বাহ, খুব সুন্দর। আস্তিক বারোই ঠিক উত্তর দিয়েছো। পার্থ, মধুসূদন, ওকে, সে পার্থ সামন্ত, খুব সুন্দর। আচ্ছা, বাপি সাহা,
ওকে ওকে, বাকি যারা ক্লাস করছে একটু রেসপন্স করবে। পরের কোশ্চেন দেখো, দুই অঙ্কের সংখ্যার দুটি অঙ্কের যোগফল হচ্ছে 12 এবং দুই অঙ্কের সংখ্যার দুইটি অঙ্কের মধ্যে পার্থক্য হচ্ছে 6, তাহলে দুই অঙ্কের সংখ্যাটি কত হবে? তো দেখো আবার সেই আমরা এই ধরনের একটা কোশ্চেন কিন্তু আগে করেছিলাম, তো আমরা বলেছিলাম এই ধরনের কোশ্চেনগুলো আমরা দেখে উত্তর বলার চেষ্টা করব। প্রথম কন্ডিশন কি বলেছে, দ্য সাম অফ দ্য টু ডিজিট নাম্বার ইজ 12, তাহলে দুইটি সংখ্যার বা ওই অঙ্ক দুটির যোগফল হবে 12। আমরা দেখে নেই কাদের কাদের যোগফল 12 হচ্ছে। দেখো 7 আর 5 12, 9 আর 3 12, এটা তো 6 হচ্ছে, তাহলে এটা কিন্তু বাদ প্রথমেই। 8 আর 4 12, তাহলে প্রথম কন্ডিশনে আমাদের একটা অপশন কিন্তু বাদ চলে গেল, বাকি তিনটে অপশন পড়ে রয়েছে। চলো দ্বিতীয় অপশন, অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু ডিজিট নাম্বার ইজ 6, অর্থাৎ দুই অঙ্কের ওই যে সংখ্যাটি তাদের অঙ্কদ্বয়ের ডিফারেন্স হবে 6। তাহলে এবার আমরা দেখব এখানে যে সংখ্যাগুলো রয়েছে তাদের মধ্যে কোন অপশানের ডিফারেন্সটা আমরা 6 খুঁজে পাই, তাই তো? তাহলে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এখানে এটা তো ডিফারেন্স করলে 2 হচ্ছে, তাহলে এটা উত্তর হবে না। এখানে আমরা যদি এটা ডিফারেন্স করি কত হবে, এখানে করলে ডিফারেন্স করলে 6 আসবে, তাহলে আমরা কিন্তু অপশান নাম্বার বি কে সঠিক উত্তর হিসেবে নিয়ে নিলাম। দেখো বুঝতে পেরেছো কিনা। ওকে, চলো নেক্সট দেখো, এই কোশ্চেনটা কিন্তু আমরা আমাদের মেটেরিয়ালে করেছি, আশা করি যারা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো করেছো বা দেখেছো তারা বুঝতেই পেরেছো, তাই তো? কি রয়েছে, 5টি ঘন্টা একত্রে বাজা শুরু করে যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। একত্রে শুরু করে 1 ঘন্টার ব্যবধানে পুনরায় একত্রে ঘন্টাগুলি কতবার বাজবে, তাই তো? বলো তোমরা এই কোশ্চেনটাকে সলভ করতে পারবে? ইয়েস অর নো? কি করতে হয়, এই যে যে টাইম ডিউরেশনটা রয়েছে, ইন্টারভ্যালটা রয়েছে, এদের আমরা এলসিএমটার আগে নির্ণয় করব। কার কার এলসিএম? 9, 6, 4, 10, 8, এদের এলসিএমটা আমি নির্ণয় করব। চলো এদের এলসিএম করি। কত হবে? 3 দিয়ে দিলে 3, 2, 4, 10, 8, তাই তো? আচ্ছা 2 দিয়ে দিলে কত হবে? 3, 1, 2, 5, 4, আর কি আর 2 দিয়ে যাবে। আচ্ছা 2 দিয়ে দিলে কত হবে? 3, 1, 1, 5, 2। এবার আমরা এটা গুণ করব, কত হবে দেখো তো। এলসিএম করে কত এসছে, কেউ করেছো? আচ্ছা 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12, 3 12 36, 36, 360 আসবে, 360 সেকেন্ড। 360 সেকেন্ড, তাই তো? 360 সেকেন্ড ইকুয়াল টু আমরা বলতে পারি 6 মিনিট। 6 মিনিট। এবার কোশ্চেন কি বলেছে, হাউ মেনি টাইমস উইল বেলস টুগেদার ইন এ স্প্যান অফ 1 আওয়ার, 1 ঘন্টায় তাহলে তারা কতবার মিট করবে? শানু ভুল করলে ভাই, তোমরা এখানেই ভুল করছো। কেন এইভাবে করছো? এই কোশ্চেনগুলো তো আমি এর আগেও করে দিয়েছিলাম, একটু ভালো করে বোঝো। 1 ঘন্টা বলতে কি, দেখো 60 মিনিটে একবার যদি বাজে 1 ঘন্টা বলেছে, তাহলে 1 ঘন্টা ইকুয়াল টু 60 মিনিট, তাহলে আমরা বলতে পারি 60 মিনিটে 10 বার। কিন্তু এখানে উত্তর 10 হবে না। কেন 10 হবে না? আরে ভাই বেল কি একত্রে একবার বাজার পরে, তাই তো? ওই 1 ঘন্টায় আরো 10 বার বাজবে, তাহলে টোটাল কিন্তু 11 বার। আরো 1 অলওয়েজ কিন্তু তোমাকে যোগ করতে হবে, এটা তোমরা একটু মাথায় রাখবে। অনেকেই কিন্তু এই কোশ্চেনটা মিস্টেক করে ফেলো। 1 ঘন্টায় তাহলে কতবার বাজবে? 11 বার হবে। কেমন? খুব সুন্দর একটা কোশ্চেন, কেউ গুলিয়ে ফেলো না এই কোশ্চেনগুলো। আমরা এই ধরনের কোশ্চেন আবার পাবো শেষে। আশা করি বুঝতে পেরেছো কেন 1 প্লাস করলাম, কারণ একবার বাজার পরে তারপরে আরো 10 বার বাজবে ওই 1 ঘন্টায়, তাহলে টোটাল 11 বার হলো না? চলো নেক্সট পরের কোশ্চেন দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন। সচিন টেন্ডুলকার হ্যাজ এ সার্টেন এভারেজ ফর 11 ইনিংস। দেখো সচিন টেন্ডুলকারের 11তম ইনিংসে একটা নির্দিষ্ট রান রয়েছে, আমি এটাকে না
কিছু করবো না, আমরা নর্মালি দেখে উত্তর বলার চেষ্টা করছি। এবার কি বলছে, 12তম ইনিংসে সে 120 রান করেছে, ওকে ফাইন, এবং এর জন্য তার গড় রান কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। তার নতুন গড়টি নির্ণয় করো। ভালো করে বোঝো, তুমি 11তম ইনিংস খেলেছো, তোমার একটা রান হয়েছে, ওকে ফাইন, ঠিক আছে। 12তম ইনিংস যখন তুমি খেললে, এই 12তম ইনিংসে তোমার রান হয়ে গেছে 120। এর ফলে তোমার গড় রান বৃদ্ধি পেয়েছে। গড় রান কাদের বৃদ্ধি পেয়েছে? ওই যে আগে যে 11টা ইনিংস খেলা হলো না, 11টা ইনিংস তুমি ধরো যাই হোক একটা রান করেছো, 12তম ইনিংসে অনেক বেশি রান করে ফেলেছো, এর ফলে তোমার আগের ইনিংসে রান বৃদ্ধি পেয়েছে। তাহলে আগের কতগুলো ইনিংস আছে? 11টা ইনিংস। তুমি কি করবে, প্রত্যেকটা ইনিংসে 5 করে যদি বৃদ্ধি পায়, তাহলে ওই 11টা ইনিংসে তার কত রান হলো? 5 11 55। তাহলে তার এভারেজ এখন 55, কিন্তু 12তম ইনিংসে এসে 120 রান করেছে। তাহলে ওই যে 55টা মাইনাস করে দাও। কেন মাইনাস করে দেবো 55? এই 55টা প্রিভিয়াস যে ইনিংসগুলো হয়েছে সেখানে এই রানটা অ্যাড হবে, কিন্তু বাকি যে রানটা থাকবে এটাই হচ্ছে তার নতুন গড়। তাহলে আমরা যদি 120 থেকে 55 মাইনাস করে দিই, আমরা পাবো 65, তাই তো? 70 120, ইয়েস। তাহলে কি বলেছে, তার নতুন গড়টি কত হবে? তার নতুন গড় হবে অপশন নাম্বার ডি, 65। না পার্থ, এখানেও ভুল করে ফেলেছো ভাই, এখানেও ভুল করে ফেলেছো। আমি একটু ইকুয়েশনটা দিয়ে দেখাই, তাহলে তোমরা আরো বুঝতে পারবে। ধরি আমরা সেই 11টা ইনিংসে তার রান হচ্ছে এক্স, আমি ধরে নিলাম তার ওই 11টা ইনিংসে রান সংখ্যা এক্স, তাহলে 11টা ইনিংসে তার মোট রান কত হবে? 11x। তাহলে আমরা এই যে 11x, এটা হচ্ছে তার 11টা ইনিংসে। এবার কি বলছি, আমি একটু ডিটেলসটা বুঝিয়ে দিই। গড়ে তার 5 রান বৃদ্ধি পেয়েছে, তাই তো? গড় রান যদি তার 5 বৃদ্ধি পায়, আগে দেখো তার রান ছিল কিন্তু এক্স, এখন তার গড় 5 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এক্স প্লাস 5 হয়েছে এখন তার গড়। আগে গড় ছিল এক্স, এখন তার গড় হয়েছে এক্স প্লাস 5, আর এটা হচ্ছে 11টার মোট। এবার তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 11টি ইনিংসের মোট রান প্লাস 12টি ইনিংসে 12তম ইনিংসের রান, এটাকে যদি আমরা 12 দিয়ে ডিভাইডেড করি, এটাই তো হচ্ছে তোমার নতুন যে গড়টা আসবে, তাই না? তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি এভাবে লিখতে পারি যে 11x প্লাস 120 ডিভাইডেড বাই 12, গড় বলেছে না, ইকুয়াল টু হচ্ছে x প্লাস 5। ভাই 11তম ইনিংসে তোমার যা রান করেছো ঠিক আছে, 12তম ইনিংসে 120 করেছো, তাহলে গড় কত হয়? 12 দিয়ে ভাগ করো, তাহলে গড় হয় x, কিন্তু আরো 5 ওরা বলেছে এক্সট্রা, তাই আমি এক্সট্রা 5 করে দিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে x এর মান আসবে কত? x এর মান আসবে 60, কিন্তু ওরা তোমার কাছে চেয়েছে নতুন গড়, নতুন গড়টা তো x প্লাস 5, তাহলে x প্লাস 5 কত? 65। তো এত ডিটেলসে করার কোনো প্রয়োজন নেই, তোমরা কি করবে, এই যে আমি নর্মালি যেটা করলাম, 120 থেকে 55 মাইনাস করে দাও, উত্তর এসে যাবে। বোঝাতে পারলাম? চলো আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। পরের কোশ্চেন কি বলেছে, মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার আবর্তিত হয়, তাহলে চাকার ব্যাস কত? দেখো, একটা মোটর সাইকেলের চাকা বলতে আমরা একটা সার্কেল বুঝি, তাই তো? তাহলে যেটা রাউন্ড, এই যে সার্কেল যেটা অতিক্রম করবে, আসলে কি বলতো, এই তার পরিধি না, তার পরিধি, তো তার মানে কি বৃত্তের পরিধি হয়ে গেল বিষয়টা, সার্কেল তার পরিধি হয়ে গেল। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, গাড়ির চাকা তো, তাহলে এত মিটার 440 মিটার চলতে 1000 বার আবর্তিত হয়, তাহলে টোটাল আমরা কি এইভাবে বলতে পারি, ডিস্টেন্স ইন ওয়ান রেভলিউশন, একবার ঘুরতে তার কতবার? তাহলে দেখো 440 মিটার চলতে 1000 বার আবর্তিত হয়, তাহলে একবার চলতে তার কত, আমরা সেটা একটু দেখে নিই। তাহলে একবার চলতে হবে 440 বাই 1000, 1000, আমরা এটাকে যদি ভাগ করি কত আসবে, পয়েন্টে একেবারে নিয়ে নিই, 0.44, একবারে এত মিটার না, একবারে টোটাল 440 মিটার 1000 বারে সে আবর্তিত করে, তাহলে একবারে কত আমরা বের করে নিলাম। তাহলে একবারে বলতে কি, এই যে বৃত্তের পরিধি, অর্থাৎ এই যে এই এক একটা চাকার যে পরিধি, এটাই হচ্ছে কি 0.44। তো এই যে গোল এইভাবে বললে তো হবে না, এটা তো একটা সার্কেল, আর আমরা জানি বৃত্তের পরিধি ইকুয়াল টু 2πr, তাহলে আমরা কি এবার এটা বলতে পারি 2πr ইকুয়াল টু হচ্ছে 0.44, কি বলা যায় তো? তাহলে এবার মান বসিয়ে দেবো, এখান থেকে আমরা আর বের করব, 2 ইন্টু পায়ের মান কত, 22/7 ইন্টু আর, আর আমরা বের করব 0.44,
এখান থেকে 22 দিয়ে এটাকে 44কে কাটলে 2, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে আমরা বলতে পারি আর ইকুয়াল টু কত আসলো 0.14। আর বলতে কি, এটা হলো তার ব্যাসার্ধ, কিন্তু এখানে তো চেয়েছে তার ব্যাস বা ডায়ামিটার। আমরা জানি ব্যাসার্ধকে যদি আমরা সরি আমি একটু ভুল করলাম, এটা 7 হবে, তো 7 হবে, আমরা একটু ভুল করে দিলাম, যাই হোক। তাহলে আর কত পেলাম 0.07, তাই তো। আর পেলাম আমরা কত 0.07। এবার তাহলে আমরা ব্যাসার্ধ পেয়েছি, আর ব্যাস বের করতে গেলে কি করতে হবে, ব্যাসার্ধ অর্থাৎ ডায়ামিটার বের করতে গেলে 2 ইন্টু রেডিয়াস। আমরা ডায়ামিটার কি করে বের করতে হবে, 2 ইন্টু আর না, তাহলে ডায়ামিটার ব্যাসার্ধ 2 ইন্টু ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাস কি করে আসবে কত 0.07, তাহলে কত আসবে 7 দুগুণে 0.14 মিটার। তাহলে আমাদের উত্তর কি আসবে, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা 2 পার্ট তো ঠিক করেছো, ওকে ফাইন। আচ্ছা বাকি আর যারা দেখছো তারা একটু কমেন্ট করবে ভাই, বাকি এই মুহূর্তে যারা লাইভ ক্লাসটি করছো একটু কমেন্ট করবে। আর ডাব্লিউবিপির জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা অনেকে আছো যারা ডাব্লিউবিপি টার্গেট করছো এসআইটা, তোমরা এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি, এতে তোমাদের অনেকটাই আইডিয়া চলে আসবে যে কোশ্চেন প্যাটার্ন কীরকম হয়। আর তার থেকে একটা মজার বিষয় আছে, এই কোশ্চেনগুলো ওরা কোথা থেকে ফলো করেছে, আমরা সেই সোর্সটা আজকে পেয়েছিলাম। যাই হোক আমি শেষে তোমাদের সাথে শেয়ার করব যে যারা বিশেষ করে ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা ম্যাথটা কোথা থেকে করলে অ্যাটলিস্ট সেম টু সেম কমন পেতে পারো। 100% তোমরা কমন পাবে, সেখানের সব কোশ্চেনগুলো করে নাও, আশা করি তোমরা সব কোশ্চেন কমন পেয়ে যাবে। চলো পরের কোশ্চেন দেখো, আমরা ম্যাথ এবং রিজনিং দুটোকেই কমপ্লিট করে দিচ্ছি, কেমন। পরের কোশ্চেন, ফাইন্ড দ্য অড ওয়ান, অড খুঁজতে হবে। কার্ল লুইস, উইসন বোল্ট, বেন জনসন, এমিল জাটোপেক, তাই তো। তো এদের মধ্যে অড কোনটা, এই অড, তাই তো, অড তোমাকে নির্ণয় করতে হবে। তো তোমরা একটু বলার চেষ্টা করো যে এর মধ্যে অড কোনটা। দেখো কার্ল লুইস, উইসেন বোল্ট, বেন জনসন, এরা প্রত্যেকেই স্প্রিন্টার অর্থাৎ সীমিত দূরত্বের দৌড়বিদ, এরা প্রত্যেকেই দৌড়বিদ কিন্তু অল্প দূরত্ব, তাই তো, হয়তো 100 মিটার এইভাবে আমরা জানি। কিন্তু এমিল জাটোপেট হলেন দীর্ঘ দূরত্বের দৌড়বিদ, ইনি লং, তাই তো। তাহলে এখানে আমরা সেই রেসপেক্টে আমরা বলতে পারি এমিল জাটোপেট এখানে অড হবে না। যারা বি বলছো ভুল হবে। উইসেন বোল্ট কেন ভাই, না এখানে উইসেন বোল্ট হবে না, অপশান ডি হবে। কারণ শর্ট, কেউ আছে 100 মিটার দৌড়ায়, কেউ আছে 50 মিটার দৌড়ায়, কেউ আছে 500 মিটার দৌড়ায়। তো ওরা তিনজন, উপরের তিনজন, এই যে কার্ল লুইস, এরা তিনজন হচ্ছে শর্ট দূরত্বের জন্য সীমিত দূরত্বের দৌড়বিদ, সবাই এরা দৌড়বিদ। আর এ হচ্ছে লং ডিস্টেন্সে, তাই তো। চলো পরের কোশ্চেন। তবে রিজনিংটা খুবই সহজ আছে, আমি দেখলাম তোমাদের যাদের কাছে এই প্রিভিয়াস ইয়ারের এই কোশ্চেনটি রয়েছে, তোমরা আসলে দেখলেই বুঝতে পারবে রিজনিংটা অনেকটাই সহজ আছে, ম্যাথটা একটু খুব সুন্দর, মানে জটিল আমরা বলবো না, খুব সুন্দর আছে। দেখো পরেরটা, 7:49 17:17 দেখো 7 থেকে 49, 7-এর স্কোয়ার করেছে, তাহলে 17-এর স্কোয়ার করে দাও, কি আসবে 17-এর স্কোয়ার করলে 289 হয়, আমরা সবাই জানি, তাই তো। ইয়েস। চলো নেক্সট, পরের কোশ্চেন কি বলেছে, যে নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অভিধানে অর্থাৎ ডিকশনারিতে চতুর্থ স্থানে থাকে। তো আমি কিন্তু ডিকশনারিটা তোমাদের সুন্দর করে শিখিয়ে দিয়েছি, তাই তো। তাহলে আমরা এখানে একটু লিখি ডিকশনারিতে কিভাবে থাকে। সবার প্রথমে যেটা থাকবে ডিকশনারিতে, দেখো এখানে প্রত্যেকের কিন্তু এস এ এন সবার কিন্তু মিল রয়েছে। তারপরে কিন্তু আলাদা কি আছে, তারপরে আছে টি, দেখো আমরা পেলাম টি, তারপরে আছে সি, তারপরে আবার সি, তারপরে এস। তাহলে টি পেলাম, আমরা দুটো সি পেলাম আর একটা এস পেলাম। তাহলে আমরা এটা শিওর যে আগে তো এস হয়, তারপরে টি হয়, সরি ভুল বললাম, আগে সি হয়, তাহলে এই দুটোর মধ্যে 1 আর 2 হয়ে যাবে। ওরা চতুর্থ স্থানে বলেছে, দেখো সহজে করার উপায়, এই যে সি তো সবার আগে আসবে, তাহলে এই যে এদের মধ্যে যে কোনো একটা 1 হবে, একটা 2 হবে,
তাহলে ওরা 4 নম্বর বলেছে, তারপরে কি হয়, এস হয়, তারপরে টি হয়, তাহলে টি আছে কোথায়, অপশন এ তে। সো অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আর করতেই লাগলো না। বুঝতে পেরেছো তোমরা আমরা কিভাবে করলাম এটাকে? আচ্ছা ওকে ফাইন, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16। গোপাল গোবিন্দের দিকে ইঙ্গিত করে বলল, ওনার বাবা আমার বাবার একমাত্র পুত্র। তাহলে গোপাল কিভাবে গোবিন্দের সাথে সম্পর্কিত? গোপাল সেড পয়েন্টিং টু গোবিন্দ, গোপাল গোবিন্দকে বলল হিজ ফাদার, তার মানে কি তার বাবা, তাই তো? তাহলে একটু ভালো করে এখানে বোঝো যে গোপাল সেড, গোপাল বলছে, গোপাল বলছে পয়েন্টিং টু গোবিন্দ, গোবিন্দকে দেখিয়ে, তাহলে আমরা এখানে গোবিন্দকে দিয়ে দিই, একটু ভালো করে বুঝবে, এখানে হচ্ছে গোবিন্দ, এখানে হলো গোবিন্দ। এই যে গোবিন্দ, এটা গোবিন্দ না, গোবিন্দ, এই হলো গোবিন্দ। কি বলেছে, হিজ ফাদার ইজ মাই ফাদার্স অনলি সন, তাহলে তার বাবা ওর বাবার, কার বাবার সন, গোপালের বাবার, তাই তো? এখানে গোপাল রয়েছে, তাহলে গোবিন্দ, তাহলে গোপাল ফাদার, তাহলে আমরা বা গোবিন্দ ফাদার, সেই তো হচ্ছে গোপাল, তাহলে আমরা এখান থেকে এইভাবে এটাকে ড্র করে দিই। এখানে যদি আমরা গোবিন্দ ফাদার করে দিই, GOVIND, যে বাংলা ইংলিশ হয়ে গেল, গোবিন্দ ফাদার করলাম। আরে গোবিন্দ ফাদার মানে তাহলে গোপাল দেশে দাঁড়ালো না, গোপাল, তার কি হবে, যে হিজ ফাদার ইজ মাই ফাদার্স অনলি সন, তাহলে মাই ফাদার্স অনলি সন অর্থাৎ এর বাবা, তার মানে কি গোপাল ফাদার, GOPAL, গোপাল ফাদার, FATHER, তাহলে এই হলো গোপাল ফাদার। একটু ভালো করে দেখো, আমি ফ্যামিলি ট্রিটা ড্র করার চেষ্টা করলাম। এবার এখানে যা বললো যে হাউ গোপাল ইজ রিলেটেড টু গোবিন্দ, তাহলে এই যে গোপাল, এটা তো হচ্ছে গোপাল, গোপাল কিভাবে গোবিন্দের সাথে সম্পর্কিত, তাহলে এর কি হলো, গোবিন্দের পিতা হলো না, এই যে গোবিন্দ ফাদার, গোবিন্দ ফাদার কে গোপাল, তাহলে এর বাবা, তাহলে কি হবে, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। না মধু, আচ্ছা যাক, তোমরা অ্যান্সারটা করোনি, দেখো বুঝতে পেরেছো কিনা। সবাই একটু রেসপন্স করবে। কারো কোনো ডাউট থাকলে বলবে, কেমন? আচ্ছা, সবাই বুঝতে পেরেছো? আচ্ছা চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আমরা ডিরেকশন থেকে পেয়েছি, তাই তো? দেখো কোশ্চেন একটু ভালো করে বুঝতে হবে। মালি এ বিন্দু থেকে 5 ফুট দূরে বি বিন্দুতে যায়। দেখো ডিরেকশন যখনই করবে আমরা বলেছিলাম যে তুমি কি করবে, আগে দিকটাকে ইন্ডিকেট করে রাখো। এটা হলো তোমার ইস্ট, এটা হলো তোমার ওয়েস্ট, এটা হলো তোমার নর্থ, এটা হলো সাউথ। তাহলে কি বললো, মালি এ বিন্দু থেকে 5 ফুট দূরে বি বিন্দুতে যায়, তাই তো? এবার আমরা যে কোনো একটা জায়গা থেকে শুরু করি, আমি এখানে দেখাই, ধরো এটা হলো এ, মালি এ বিন্দু থেকে শুরু করে মালি ট্রাভেল ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি হুইচ 5 ফিট, তো আমরা এখান থেকে ধরো এই অবধি মালি এলো 5, এটা হলো বি পয়েন্ট, তাই তো? এই যে এ থেকে বিতে গেল, আমরা ধরে নিলাম এদিকে গেল। এরপরে কি হলো, দেন হি ট্রাভেল 6 ফিট টু হিজ রাইট, এবার সে কি করলো, তার ডান দিকে গেল, সে তার ডান দিকে গেল, ডান দিকে, আমি মেজারমেন্টটা পরে দিচ্ছি, আচ্ছা দিয়ে দে, এটা 5, এবার কি ডান দিকে গেল, ডান দিকে বলতে এবার আমরা এদিকে দিলাম 6 কিলোমিটার, 6, হ্যাঁ 6 ফিট গেল, অ্যান্ড টার্ন টু লেফট অ্যান্ড ওয়েন্ট 4 ফিট, এবার সে লেফটের দিকে গেল, লেফটের দিকে বলতে এই যে উপরের দিকে, এবার উপরের দিকে সে কতটা গেল, 4 ফিট, এই যে 4 ফিট আমরা এটা করলাম। ফাইনালি হি অ্যাগেইন ওয়েন্ট 6 ফিট টু হিজ লেফট, আবার সেই লেফটের দিকে, লেফট বলতে কি হবে, সে আবার এই যে লেফটের দিকে কত 6, এই যে লেফটের দিকে 6 ফিট এলো। এবার কি বলেছে, হাউ ফার হি ফ্রম দ্য পয়েন্ট অফ বি নাও, তাহলে এই যে বি পয়েন্ট থেকে সে এখন কতটা দূরত্বে রয়েছে, ওরা এটা জিজ্ঞাসা করেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করে, বি পয়েন্ট থেকে এই যে এই পয়েন্টের এইটুকু দূরত্ব কত, আমরা তো এইটুকু দূরত্ব অলরেডি 4 আগে বের করে নিচ্ছি, তাহলে এটাও 4, কারণ এটা যদি 4 হয় এই ডিস্টেন্সটাও 4 হবে, যেহেতু এটা 6, এটা 6 রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি না যে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার? না ভাই, এখানে তোমরা ভুল করছো,
4 ফিট হবে। যারা 10 বলছো একদমই নয়, যারা 10 বলছো একদমই ভুল। আমি আবার ড্র করে দেখাচ্ছি। আমরা ধরো এখান থেকে শুরু করছি, ধরো এখান থেকে আমি, এটা হলো একটা পয়েন্ট এ, এখান থেকে আমি শুরু করলাম, এটা হচ্ছে বি। তাহলে দেখো আমি এই যে ড্র করে দিচ্ছি, এখান থেকে শুরু করলাম, প্রথমে বিতে এলাম, তারপরে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এবার আমি 6 গেলাম, তাই তো, এটা হচ্ছে 6, এরপরে কোন দিকে, উপরে অর্থাৎ নর্থের দিকে আমি 4 গেলাম, এই যে 4, তাই তো। এবার আবার কোন দিকে গেল, লেফটের দিকে 6, তাহলে এই যে লেফটের দিকে 6, তো মেজারমেন্টটা একই আসবে, এই যে 6। তাহলে ওরা এবার চেয়েছে বি বিন্দু থেকে কোথায় আছে, দেখো বি বিন্দু থেকে, তাহলে এইটুকু ডিস্টেন্স তোমার কাছে চেয়েছে ওরা, ওরা তোমার কাছে এইটুকু ডিস্টেন্স চেয়েছে। এইটুকু ডিস্টেন্স কত, এটা যদি 4 হয়, এটা 4 না, তাই তো। তাহলে দেখো এই সিম্পল জিনিসগুলো তোমরা কিন্তু ভুল করে ফেলছো, একটু কেয়ার করবে, এই সিম্পল জিনিসগুলো তোমাদের ভুল হয়ে যাচ্ছে, কেমন। আচ্ছা চলো নেক্সট, পরের কোশ্চেন দেখো, আবার ব্লাড রিলেশন থেকে রয়েছে, খুব সুন্দর কোশ্চেন। বিনোদ ইন্ট্রোডিউস বিশাল as the son of the only brother of his father's wife. How is বিনোদ related to বিশাল? বিনোদ ইন্ট্রোডিউস, তাহলে বিনোদ ইন্ট্রোডিউস করছে, ওকে ফাইন, চলো আমরা এখানে লিখলাম বিনোদ, বিনোদ ইন্ট্রোডিউস, বিনোদ ইন্ট্রোডিউস বিশাল, বিশালকে ইন্ট্রোডিউস করাচ্ছে কিভাবে, as the son of the only brother, তার একমাত্র ভাই, of his father's wife, তার বাবার, কার, বিনোদের বাবার বউ, ওয়াইফ, ওয়াইফের ভাই, তার ছেলে। তাহলে আমরা কিভাবে করলাম, এই হচ্ছে বিনোদ, এই হচ্ছে বিনোদ ফাদার, আমরা এখানে লিখে দিলাম কার, এই যে বিনোদ ফাদার, BINO, বিনোদ ফাদার, তার ওয়াইফ বলেছে, দেখো ফাদার, এই যে হিজ ফাদারস ওয়াইফ, তাহলে এই হলো ফাদার, তার, তাহলে এটা হলো ওয়াইফ, এটা যদি ওয়াইফ হয়, এই যে ওয়াইফ, বা আমরা বলতে পারি এটা হচ্ছে ওয়াইফ বললেই কি হবে, বিনোদের ফাদার যদি এটা হয়, এটা হবে বিনোদের মাদার না, এটা বিনোদের মাদার না, বিনোদের মাদার। তার ব্রাদার বলেছে, দেখো এই যে অনলি ব্রাদার, ব্রাদার অফ হিজ ফাদারস ওয়াইফ, তাই তো, তাহলে তার ব্রাদার্স, তার মানে এটা হচ্ছে বিনোদ ব্রাদার্স, বিনোদের মায়ের, বিনোদ মাদার এর মায়ের ভাই না, এই যে বিনোদের মাদারের ব্রাদার, যদি তাই হয়, এর কে, এর ছেলে, এর যদি ছেলে হয়, এর ছেলে হবে বিশাল, BISH, এর ছেলে হচ্ছে বিশাল। তাহলে আমরা এবার এখান থেকে কি বলতে পারি, বিনোদ ও বিশাল পরস্পরের, যদি বাংলায় বলি জ্ঞাতি ভাই, জ্ঞাতি ভাই, তাই তো, জ্ঞাতি ভাই বলতে কি বোঝায়, কাজিন হবে, তাই তো, কৌশিক, কৌশিক, আচ্ছা অপশন ডি, ইয়েস, জ্ঞাতি ভাই অর্থাৎ কাজিন হবে। বিনোদের কি, মামার ছেলে, মামাতো ভাই যাকে বলা হয়, তাই তো, কাজিন। সবাই বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেন, সীতা ইজ ওল্ডার টু স্বপ্না, সীতা স্বপ্নার থেকে বড়, তাহলে আমরা এখানে ড্র করছি, এই হলো সীতা, তাহলে গেটার দাম দিলাম আমরা কি, স্বপ্না, SWAPNA, এই হলো স্বপ্না। আবার কি বলেছে, লাবণ্য ইজ ওল্ডার টু স্বপ্না বাট ইয়ঙ্গার দেন সীতা, তাহলে পরের কন্ডিশন অনুযায়ী আমি আবার এইভাবে লিখতে পারি, কে এবার হবে সীতা, এই যে সীতা, আর হচ্ছে লাবণ্য, আর কি হবে তাহলে স্বপ্না, SWAPN, এই হলো স্বপ্না, তাই তো। এবার এর পরের কন্ডিশন কি, বর্ণা, বর্ণা ইজ ইয়ঙ্গার দেন বোথ হরি অ্যান্ড স্বপ্না, তাহলে এই যে স্বপ্না আর হরি থেকে ছোট বলেছে, তাই তো। তাহলে আমরা এখানে এক কাজ করি, এখানে স্বপ্নার পরে আমরা হরিকে দিয়ে দিই, এই যে স্বপ্নার পরে আমরা হরিকে দিয়ে দিলাম, তাই তো। তাহলে বর্ণা, হরি এবং স্বপ্না উভয়ের চেয়ে ছোট, তাহলে হরির পরে আমরা বর্ণাকে দিয়ে দিই, এখানে আমরা এই লাইনে করে দিচ্ছি বর্ণা, BARNA, এই হলো বর্ণা। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এটাকে দেখি, দেখো
কেন এটা করলাম? কারণ স্বপ্না ইজ ওল্ডার টু হরি না, এই যে স্বপ্না ইজ ওল্ডার, এর থেকে স্বপ্না হরির থেকে বড়, এই যে স্বপ্না হরির থেকে বড়, তাই আমরা আগে সেভাবে সাজালাম। তাহলে এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো যে বর্ণা, হরি এবং স্বপ্না উভয়ের চেয়ে কিন্তু ছোট। তাহলে হু ইজ দ্য ইয়ংগেস্ট, সব থেকে ছোট এখানে কে? আমরা দেখতে পাচ্ছি সব থেকে ছোট, তাহলে এখানে কিন্তু বর্ণা হবে। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। সব থেকে ছোট কে আছে? বর্ণা। কারো কোনো ডাউট থাকলে বলো। নেক্সট দেখো কি আছে, যদি MEKLF কে একটা নিউমেরিক্যাল কোড, আচ্ছা আমরা একটু লিখি, এই ধরনের কোশ্চেনগুলো তোমরা এইভাবে লিখে করবে। MEKLF এটার কোড দিয়েছে 91782 এবং LLLJK এর কোড কি দিয়েছে? এর কোড দিয়েছে 88867। তাহলে ওরা তোমার কাছে জানতে চেয়েছে যে IJHED। দেখো এই কোশ্চেনটা আমরা ইজিলি সলভ করে ফেলবো, একদম সিম্পল। এখান থেকে কোডটা নিয়ে নাও। দেখো এখানে আমরা এটা দেখে বুঝলাম এল এর কোড কিন্তু 8 বলে দিয়েছে, দেখো এখানেও এল এর কোড 8। আর তাহলে আই এর তো কোনো কোড আমরা কি পেলাম? আই এর কোড কিন্তু আমরা পাইনি। আর এখান থেকে কি কোনো কোড আমরা নিতে পারবো? এখান থেকে কিন্তু কোনো কোড আমরা নিতে পারছি না, তাহলে কিন্তু এই লজিক আমাদের হবে না। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, এম এর মান কত? এম এর মান হচ্ছে 13, আমরা জানি। এফ এর মান হচ্ছে 5, সরি এটা এফ তো নয়, এটা ই আছে। ই এর মান হচ্ছে 5, কে, তাই তো? কে এর মান হচ্ছে 11, এল এর মান হচ্ছে 12, এফ এর মান হচ্ছে 6। এবার দেখো এখানে 9 হয়েছে, তাইলে এই যে 13 থেকে কত মাইনাস করেছো? 13 থেকে 4 মাইনাস করেছি। এই দেখো 5 আছে না, তাহলে 5 থেকে 1 হয়েছে, কত মাইনাস করেছো? 4 মাইনাস করেছো। এই যে 11 থেকে 4 মাইনাস করো, দেখো প্রত্যেকটা জায়গা থেকে আমরা 4 মাইনাস করেছি, রাইট? যদি তাই হয় পরেরটা আমরা একটু লক্ষ্য করি, এল এর মান কত? 12, এই দেখো 12, এই যে 12, তাহলে প্রত্যেকের থেকে 4 মাইনাস করো, প্রত্যেকের থেকে 4 মাইনাস করো। জে এর মান কত? জে এর মান হচ্ছে 10, তুমি যদি 4 মাইনাস করো দেখো 6 আসবে। কে এর মান কত? 11, যদি মাইনাস 4 করো তাহলে 7 আসবে। একই রকমভাবে এবার আমরা এদের মানটাকে বসিয়ে দেবো, একদম সিমিলার। আমরা জানি যে 9 হচ্ছে আই এর মান। আচ্ছা জি এর মান কত? 7, এইচ এর মান কত? 8, ই এর মান কত? 5, ডি এর মান কত? 4। এবার নিয়ম তো একই, তোমাকে -4 করতে হবে। তাহলে দেখো প্রত্যেকের থেকে আমরা যদি -4 করি তাহলে কি আসবে? প্রত্যেকের থেকে আমরা মাইনাস, তাহলে 9 থেকে যদি আমরা 4 মাইনাস করি কত আসবে? 5 আসবে। 7 থেকে যদি 4 মাইনাস করি তাহলে 3 আসবে। একমাত্র দেখো 53 দিয়ে অপশান রয়েছে কি? এই যে অপশান নাম্বার বিতে রয়েছে। তাহলে আমি আর বাকিটা কমপ্লিট করলাম না, তোমরা করে দেখতে পারো। তাহলে এখানে আমাদের অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? পরের কোশ্চেন কি বলছে? সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন রেসপন্স। এখানে এই যে জিজ্ঞাসা মার্ক কি আসবে? এখানে 8 রয়েছে, 64 রয়েছে, এখানে কি 216 রয়েছে, এরপরে কি আসবে বলো? দেখো 8 কি করে এলো? 2 এর কিউব। এটা কি করে এলো? 8 এর স্কোয়ার, রাইট? এটা কি করে এলো? 6 এর কিউব, তাই তো? ঠিক করলাম কি আমি? না, ভুল হচ্ছে মনে হয়। আচ্ছা 2 এর কিউব করলাম আমরা। আচ্ছা এটাকে 4 এর কিউব করতে পারি, এটাকে 4 এর কিউব করি, হ্যাঁ 4 এর কিউব করি। তাহলে এটাকে 6 এর কিউব করলাম, 2 4 6 8, তাহলে এটাকে 8 এর কিউব করি। আর 8 এর কিউব করলে কত হবে? 512। দেখো বিষয়টা কি দাঁড়ালো? 2 এর কিউব, 4 এর কিউব, 6 এর কিউব, 8 এর কিউব, 512। শেষ। ইয়েস, 512 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট পরের কোশ্চেন দেখো কি বলেছে। আমরা দেখতে পাচ্ছি একটা সিরিজ রয়েছে এখানে, এই সিরিজটাকে আমরা কমপ্লিট করব। 2, তারপরে 10, 30, জিজ্ঞাসা চিহ্ন, 130, 222। চলো তোমরা একটু চেষ্টা করো, তোমরা বলার চেষ্টা করো কি হতে পারে। দেখো 2 আছে, 2 থেকে 10 করেছে, তাই তো? তাহলে কি করলো আমরা বলতে পারি 1 কিউব প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 2, 2 কিউব প্লাস হচ্ছে 2 ইকুয়াল টু 10, 3 কিউব প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 30, 4 কিউব প্লাস হচ্ছে 4
কত হবে 68, 5 কিউব প্লাস হচ্ছে 5, দেখো 130। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম কি হবে অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন? চলো নেক্সট পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত, আচ্ছা, হাউ মেনি সাস আর দেয়ার ইন দ্য ফলোয়িং লেটার সিরিজ, একটা লেটার সিরিজ রয়েছে, এখানে আমরা আর কতগুলো রয়েছে, আর ইমিডিয়েটলি প্রিসিড বাই এম অ্যান্ড ইমিডিয়েটলি ফলোড বাই হচ্ছে কে। তাহলে কি বলেছে, এমন কতগুলো আর রয়েছে যার ঠিক আগে এম ও ঠিক পরে কে রয়েছে। খুব সুন্দর একটা কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করছি। সবার প্রথমে এখানে যে সাজানোটা রয়েছে এখানে তোমাকে একটু লক্ষ্য করতে হবে এই বিষয়টা। এখানে টোটালটা তুমি লক্ষ্য করো, এখানে যে সাজিয়ে দেওয়া রয়েছে এটা লক্ষ্য করো। আমাদের এমন আর খুঁজে বের করতে হবে যা এম এর ঠিক পরে এবং কে এর ঠিক আগে রয়েছে, তাহলে উপরের যে সত্য বলেছে এই সত্য দুটা কিন্তু পূরণ হবে, তাই তো? তাহলে এরকম কোথায় রয়েছে, আর খোঁজো যার আগে এম পরে কে, এরকম কতগুলো রয়েছে। দেখো আর খোঁজো আগে, তাহলে আমরা বলতে পারি আর খুঁজবো যার আগে কি এম এবং পরে হচ্ছে কে। তাহলে আমরা বলতে পারি এম আর কে। তাহলে এম আর কে কোথায় আছে, এম আর কে, এই যে এম আর কে একটা পেলাম আমরা, এই একটা পেলাম এম আর কে। আর কোথায় আছে এম আর কে, এই একটা পেলাম এম আর কে। দেখো আর কোথায় আছে, আর কোথায়, আর নেই। তাহলে আমরা এখানে দুটো পেলাম, কিন্তু আমরা এখানে দুটো পেলাম। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট অ্যান্সার। ইয়েস, বুঝতে পেরেছো? চলো নেক্সট কি আছে দেখো, 84 into 13 equal to 8, 37 into 13 equal to 6, then 56 into 22, then how? তাহলে আমরা কি করে করব দেখো, বলো তোমরা কেউ বলতে পারবে? দেখো এই যে 8 আর 4 এর ডিজিট সাম হচ্ছে 12, 3 আর 1 এর ডিজিট সাম হচ্ছে 4, এদের মাইনাস করলে আমরা পাবো 8। দেখো লজিকটা ধরতে পেরেছো কিনা। একই রকম ভাবে 7 আর 3 এর ডিজিট সাম করলে 10, তাই তো? একই রকম ভাবে 3 আর 1 এর ডিজিট সাম করলে 4, মাইনাস করলে আসবে আমাদের 6। 6 আর 5 এ কত 11, 2 আর 2 এ কত 4, মাইনাস করলে আমরা কত পাবো 7। তাহলে এখানে আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সবাই বুঝতে পারছো তো? চলো নেক্সট আবার অঙ্ক শুরু হচ্ছে। দেখো একটাই সেট এখনো কমপ্লিট হয়নি, তোমাদের যাদের কাছে সেট রয়েছে তারা আশা করি দেখলেই বুঝতে পারবে। আবার সে কোশ্চেন, ঘড়ির 6টি কাঁটা একত্রে বাজা শুরু করে যথাক্রমে 2, 4, 6, 8, 10 এবং 12 সেকেন্ড অন্তর পর পর বাজতে থাকে, তাহলে 30 মিনিটের মধ্যে তারা কতবার বাজবে। তাহলে এক কাজ করো, এই যে 2, 4, 6, 8, 10 এবং 12 এদের এলসিএম করো। এদের এলসিএম করলে কত আসবে, সম্ভবত 120 সেকেন্ড, 120 আসবে। আমরা জানি 120 সেকেন্ড ইকুয়াল টু হচ্ছে 2 মিনিট, তাই তো? তাহলে এবার আবার দেখো সেম কেস, 30 মিনিটে কত বাজবে, 2 মিনিট অন্তর অন্তর বাজবে। তাহলে 30 মিনিটে তোমাদের হিসেব মতো যে 30 মিনিটে 2 দিয়ে ভাগ করলে 15 বার, না কিন্তু 15 বার হবে না, কারণ একবার বাজার পরে, ভালো করে বোঝো, একবার বাজার পরে আরো আর 15 বার, তাহলে 16 বার বাজবে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা, সবার ক্লিয়ার হলো? চলো নেক্সট পরের কোশ্চেন, খুব সুন্দর একটা কোশ্চেন। একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য বলে দিয়েছে। কার কার একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের, দেখো একটু ভালো করে বোঝো, দেখে হয়ে যাবে। একটা বর্গক্ষেত্র আর এই হলো একটা আয়তক্ষেত্র, এদের ক্ষেত্রফলের পার্থক্য 35 সেমি। ওকে ফাইন, ঠিক আছে। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বর্গক্ষেত্রের চেয়ে 50% বেশি হয়, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, দেখো প্রথমে আমি বর্গক্ষেত্রের ক্ষেত্রে ধরি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি বাহু স্কোয়ার, তাহলে বর্গক্ষেত্রের আর আয়তক্ষেত্রের কি দৈর্ঘ্য ইন্টু বাহু, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে আমরা প্রথমে যদি লেন্থ ধরি বর্গক্ষেত্রের ক্ষেত্রে, সাপোজ যদি আমি ধরি এটাকে 10, তাহলে 50% বৃদ্ধি পেয়েছে কার,
এই যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের থেকে 50% বেশি, তাহলে এই হলো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই হলো আয়তক্ষেত্র, তাহলে এর হবে কত 15। দেখো বুঝতে পারছো কিনা। একই রকম ভাবে বর্গক্ষেত্র তো সেমই থাকে, কিন্তু এখানে 10% হ্রাস হলো, তাহলে এটা কত হবে 9 আসবে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করো, ওরা বলেছে ক্ষেত্রফলের বিষয়টা চেয়েছে, তাই না? ওরা চেয়েছে তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এবং আগেই বলে দিয়েছে যে ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফলের ডিফারেন্স কিন্তু 35 হতে হবে, রাইট? আরে ভাই, এই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার, দেখো 100 হয়। আর কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি লেন্থ ইন্টু ব্রেথ, 9 15 কত 135 হয় না? তাহলে কতটা বাড়লো দেখো, এই যে এখানে তাদের ডিফারেন্স 35 ঠিকই আছে, কিন্তু ওরা তোমার কাছে চেয়েছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গেল, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত 135। দেখো বুঝতে পেরেছো কিনা, ক্লিয়ার হলো? চলো আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেন কি বলেছে, একজন মানুষ গড়ে 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যায়, এবং হি কামস ডাউন, এবং সে ফিরে আসে 30 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। তাহলে সে গেল 24 কিলোমিটার বেগে, এলো 30 কিলোমিটার বেগে, তার যাতায়াতে গড় গতিবেগ। তো আমরা গড় গতিবেগের একটা সূত্র জানি, 2xy/x+y। তো তোমরা এই সূত্র ইউজ করলেই উত্তরটা চলে আসবে। তাহলে কি হবে, 2 × 24 × 30 ডিভাইডেড বাই কত 24 প্লাস হচ্ছে 30, করলে আশা করি উত্তরটা চলে আসবে। বোঝাতে পারলাম? তো যাই হোক, আমরা আজকে আর বেশি লং করছি না। এখনও 42টার মতো কোশ্চেন দেখলাম আমরা, 100টার মধ্যে 42টা ছিল টোটাল ম্যাথ এবং রিজনিং। তো আমরা আজকে 27টা অবধি কমপ্লিট করেছি, বাকি কোশ্চেনগুলো আমরা পরের ক্লাসে কমপ্লিট করব। কারণ এই দেখো, 46টা টোটাল কোশ্চেন রয়েছে, 46টা এই সেটে আমাদের। তো সেটের পিডিএফ অলরেডি আমি তোমাদের দিয়েছি, তোমরা সবাই একটু কমপ্লিট করে নাও, আমরা পরের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে এবং 2018 সালটা আমরা শুরু করব। কেমন?